তারাপদ রায়ের ছোট গল্প, দুর্ঘটনার আগে ও পরে। ডেভিড কপারফিল্ড নামক সেই বহু পঠিত সুবিখ্যাত উপন্যাস চার্লস ডিকেন্স মহোদয় দুর্ঘটনা বিষয়ে লিখেছিলেন যে সবচেয়ে সুশৃঙ্খল পরিবারে যেমন দুর্ঘটনা ঘটবে তেমনি ঘটবে বিশৃঙ্খল পরিবারেও। ডিকেন্স সাহেব অন্য এক সূত্রে এই কথাটি বলেছিলেন, তবে তার ওই মন্তব্য সর্বতোভাবে গ্রহণযোগ্য। দুর্ঘটনা কোন পরিবেশে কখন ঘটবে সে বিষয়ে কারো পক্ষে কিছু বলা সম্ভব নয়। যদি বলা সম্ভব হয় তাহলে সেটাকে দুর্ঘটনা বলা যাবে না। ইংরেজিতে গডস অ্যাক্ট বলে একটা কথা আছে, যা কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। রাস্তায় একটি কুকুরছানাকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে যাত্রীশুদ্ধ গাড়ি খাদে পড়ে গেল, কিংবা বাথরুমে পা পিছলিয়ে পড়ে তোমার সাধের কোমর দুমড়িয়ে গেল, এসবই গডস অ্যাক্ট। পুরনো বাড়ির ছাদ মাথায় ভেঙে পড়ল, কিংবা লিফটের দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেল, এগুলো হয়তো গডস অ্যাক্টের পর্যায়ে পড়ে। তবে এর মধ্যে হয়তো মানুষই তদারকির অভাব বা অবহেলা, উপেক্ষার ব্যাপার থাকলে তখন সেটা আর ঈশ্বরীয় নয়, বরং সেখানে দোষী বা দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে পারলে তাকে ফৌজদারি সোপর্দ করে দণ্ড সংহিতা অনুসারে সাজা দেওয়া সম্ভব। দুর্ঘটনার কাহিনীর সেই আদিম উদাহরণটি স্মরণ করছি। সবাই জানে গল্পটা, তাই খুব ছোট করে দিচ্ছি। রাজপথের পাশে একটি অট্টালিকা নির্মিত হচ্ছে। এক রাজমিস্ত্রি সেই নির্মীয়মান অট্টালিকার দ্বিতল থেকে পা পিছলে পড়ে গেলেন রাজপথে এক পথচারীর ঘাড়ে। যথাভাগ্য সেই পদস্খলিত রাজমিস্ত্রির কিছু হলো না। সেই দুর্ঘটনায় পথচারী ভদ্রলোক কিন্তু ঘাড় ভেঙে নিহত হলেন। ভদ্রলোকের ছেলে রাজমিস্ত্রির বিরুদ্ধে মামলা আনলেন আদালতে। তার বাবার মৃত্যুর বিচার চাই। আদালত খুব মনোযোগ দিয়ে দুই পক্ষের এবং সাক্ষীদের সকলের সব কথা শুনলেন। তারপর অনেক বিবেচনা করে বললেন, এর আর কি করা যাবে, গডস অ্যাক্ট, এতে কারো কোনো হাত নেই। আকস্মিক, নিতান্ত আকস্মিক এই দুর্ঘটনা, ওই রাজমিস্ত্রিকে কি সাজা দেব? কিন্তু মৃতের পুত্র ভয়ঙ্কর জেদ করতে লাগলেন। বললেন, আমার বাবার মৃত্যুর জন্য এই রাজমিস্ত্রি দায়ী, ওকে আপনি কি করে খালাস দেবেন? আদালত বাদীকে বললেন, কিন্তু ওই রাজমিস্ত্রির সঙ্গে তো আপনার বাবার কোনো শত্রুতা বা বিবাদ ছিল না। ও কি আর ইচ্ছা করে আপনার বাবার মাথার উপর পড়েছে? কিন্তু মৃতের পুত্র ছাড়বে না, আরও জোর করতে লাগলো। অবশেষে বিচারক সেই ঐতিহাসিক রায় দিলেন, রাজমিস্ত্রি পথ দিয়ে হেঁটে যাবে আর দোতলা থেকে মৃত ব্যক্তির পুত্র তার উপরে লাফিয়ে পড়বে। এছাড়া এই মামলার আর কোনো সাজা যুক্তিযুক্ত হবে না। প্রসঙ্গত উল্লেখযোগ্য, উক্ত বাদী কখনোই ছাদ থেকে লাফ দিয়ে রাজমিস্ত্রির উপর পড়ে পিতৃহত্যা প্রতিশোধ নিতে চেষ্টা করেননি। এই সূত্রে ছাদ থেকে রাস্তার লোকের ঘাড়ে পড়ার ঘটনা সম্পর্কে এক মহাজনের বক্তব্য বলি। সেই মহাজন বলেছিলেন, যে কেউ যদি একদিন হঠাৎ পা পিছলিয়ে ছাদ থেকে রাস্তায় কোনো লোকের ঘাড়ে পড়ে তবে সেটা হবে দুর্ঘটনা। আর যদি সেই লোকটি পরপর দুদিন ওইভাবে পা পিছলিয়ে একটা পথচারীর ঘাড়ে পড়ে তাহলে সেটা হবে ইংরেজিতে যাকে বলে কোয়েনসিডেন্স, একটা চমকপ্রদ মিলের ঘটনা। অতঃপর যদি তার পরের দিনে ওই ব্যক্তি উক্ত পথচারীর ঘাড়ে পড়ে তবে তখন আর তাকে দুর্ঘটনা বা কোয়েনসিডেন্স বলে অভিহিত করা যাবে না, সেটা হবে অভ্যাস, একটা খারাপ অভ্যাসের নমুনা। খবরের কাগজে দুর্ঘটনার সংবাদ ক্রমাগত বের হয়। কখনো লোক ভর্তি ট্রাক খাদে পড়ে যায়, কখনো ট্রামে বাসে মুখোমুখি সংঘর্ষ হয়, কখনো বা বিধ্বংসী আগুনে বিশাল বাজার পুড়ে ছাই হয়ে যায়। দুরকম খুচরো দুর্ঘটনা খবর দৈনিকে প্রায় নিয়মিত ছাপা হয়। এক, ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, এবং মোটর দুর্ঘটনায় যাত্রাদলের নায়ক নায়িকা আহত। এই রকম সংবাদে ভুল করে একটি কাগজে এক যাত্রাদলের নায়িকার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। সে মহিলা কিন্তু মারা যাননি, দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন। তিনি খবরের কাগজ অফিসে
ফোন করলেন, ফোন করে বলেন, দেখুন আমি জলজ্যান্ত বেঁচে আছি, আর আপনারা আমার মৃত্যু সংবাদ আপনাদের কাগজে ছাপিয়ে দিলেন। খবরের কাগজের দপ্তর থেকে তাকে নাকি বলা হয়েছিল ভুল হয়ে গেছে ম্যাডাম। যা হোক, আমরা ভুলটা সংশোধন করে দিচ্ছি। কালকের কাগজে আপনার জন্ম সংবাদ চেপে মৃত্যুটা শুধরে দিচ্ছি। তবে দুর্ঘটনার কাহিনী বহু সময়ে খুব তরলভাবে পরিবেশিত হয়। এক কাল্পনিক কৃপণের একটাই মাত্র চামচে ছিল। সেই চামচের গা থেকে চিনি চেটে খেতে গিয়ে তিনি সেই চামচিটাকে গিলে ফেলেন। খবর পেয়ে পাড়ার ডাক্তার তাকে দেখতে আসেন ওই ঘটনার দুদিন পরে। ডাক্তারবাবু প্রশ্ন করলেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে? ভদ্রলোক শুকনো মুখে বললেন, খুব অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবু বললেন, কী অসুবিধা? ভদ্রলোক করুণ কণ্ঠে বললেন, এই দুদিন ধরে চায়ের চিনি গুলতে পারছি না। আঙুল চুবিয়ে গুলতে গেলে আঙুলে গরম চায়ের ছ্যাঁকা লাগছে। বলে ডান হাতে তর্জনী তুলে ডাক্তারকে দেখালেন। পুনশ্চ একটা অভাবিত কথোপকথন। অল্প আগে একটা পথ দুর্ঘটনা ঘটে গেছে। দুটি গাড়ি মুখোমুখি ধাক্কা মেরেছে, দুটোরই হেডলাইট ভেঙেছে, সামনের বনেট দুমড়িয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। দুই গাড়ির চালক এবং পুলিশ সার্জেন্ট, সেই সঙ্গে বহু পথচারী জটলা করছে। কেউ হতাহত হয়নি, এটাই সুখের কথা। সার্জেন্ট সাহেব, প্রথম ড্রাইভারের প্রতি আপনি এবার যেতে পারেন। দ্বিতীয় ড্রাইভার, আমি? সার্জেন্ট সাহেব, আপনাকে থানায় যেতে হবে। দ্বিতীয় ড্রাইভার, কেন? সার্জেন্ট সাহেব, কেন আবার কি? এই দুর্ঘটনার জন্য আপনি দায়ী, তাই আপনাকে থানায় যেতে হবে। দ্বিতীয় ড্রাইভার, আপনি বলছেন কি? আমি ছিলাম রাস্তার বাঁদিকে, আর ওই ভদ্রলোক ডান দিকের থেকে এসে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলেন। এখন আমার গাড়িটা বাঁদিকেই রয়েছে। সার্জেন্ট সাহেব, তা থাকুক, আপনি দায়ী, আপনাকে থানায় যেতে হবে। দ্বিতীয় ড্রাইভার মারমুখী হয়ে, আশ্চর্য, কারণটা বলবেন কি? ওই ভদ্রলোক থানায় না গিয়ে আমি কেন থানায় যাব? সার্জেন্ট সাহেব গম্ভীর মুখে, সত্যি কারণটা জানতে চান? তাহলে শুনুন, ওই ভদ্রলোক হলেন আমাদের পুলিশ কর্তার শালা আর স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি। এবার চলুন থানায়।